সহজে সাধারণত আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন, নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন, মডেল কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ উত্তর সহ এই সাজেশনটি। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে সেগুলো দেখো। সাহিত্যমেলা বই থেকে মরশুমের দিনে হাট, দেওয়াল চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড, বাঘ, ঠিক আছে, এই সমস্ত গল্প এবং কবিতাগুলো রয়েছে। এছাড়াও তোমাদের আরেকটি কবিতা রয়েছে চিঠি নামে জসিমউদ্দিনের লেখা, ঠিক আছে, এই কবিতাটি তোমরা কিন্তু পড়ে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হতে পারে। এরপর হজা বড়রা যে তোমাদের সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে 15 থেকে 27 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকবে। ব্যাকরণ বই থেকে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, সমাজচারিত, ভিন্নার্থক শব্দ, পদান্তর, এইগুলো হচ্ছে তোমাদের ব্যাকরণ বই থেকে থাকবে। আর হচ্ছে অনুচ্ছেদ রচনা অথবা পত্র রচনা কিন্তু দেওয়া থাকবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এরপর দেখো কি ধরনের প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদের প্রথমে 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান 1 নম্বর করে সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। এই 6টি প্রশ্ন তোমাদের গদ্য থেকে সাধারণত 1টি দেওয়া থাকে, কবিতা থেকে 1টি এবং ব্যাকরণ থেকে 4টি দেওয়া থাকবে। এরপর থাকবে 6টি এসএকিউ প্রশ্ন, এগুলোর মানও হচ্ছে 1 নম্বর করে, এগুলোর এক কথায় তোমাদের উত্তর লিখতে হবে। এগুলো তোমাদের সাধারণত গদ্য থেকে থাকবে 1টি, কবিতা থেকে 1টি, আর হচ্ছে ব্যাকরণ থেকে থাকবে সহায়ক পাঠ সেখান থেকে থাকবে 2টি, ঠিক আছে, ব্যাকরণ থেকে থাকবে না। এরপর হচ্ছে 3 নম্বর মানে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 তারিখে 9 নম্বর, ঠিক আছে। এই 3টি প্রশ্ন গদ্য থেকে থাকবে 1টি, কবিতা থেকে 1টি, সহায়ক পাঠ থেকে 1টি, ওকে। এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। এরপর তোমাদের প্রবন্ধ রচনা অথবা পত্র রচনা থাকবে 4 নম্বর, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু টোটাল 25 নম্বর প্রশ্ন তোমাদের প্রথম সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু দেওয়া থাকবে, ওকে। তো চলো আমরা এখন একটি নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন দেখে নিই উত্তর সহ। তার সঙ্গে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। দেখো প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, ঠিক আছে। কয়ের দেখা দেওয়া আছে শরতের আশীর্বাদ তোমাদেরও ওপরে ঝরুক এ কথা কামনা করেছিল ঘাস পাতা, পিঁপড়ে, সূর্য না সকলেই, সঠিক উত্তর হবে সূর্য। ছয়ের দাগে শালকটিকে, পদ্মটিকে না গোলাপটিকে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়, উত্তর লিখবে পদ্মটিকে, ঠিক আছে, মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। গয়ের দাগে ফাঁকি গল্পে যে নদীর নাম পাওয়া যায় সেটি হলো কাঠজোড়া, কাঠাই না কাঠজড়ি, উত্তর হবে কাঠজড়ি। নেক্সট প্রশ্ন দেখো, ঘয়ের দাগে বুনট করা নকশা আঁকা রয়েছে তালের পাতায়, পদ্ম পাতায় না শিউলি পাতায়, সঠিক উত্তর হবে তালের পাতায়। পিঁপড়ে গায়ে মাখুক ফুলের রেণু, ধুলোর রেণু, স্বর্ণ রেণু, উত্তর হবে এখানে ধুলোর রেণু, ঠিক আছে। পরের প্রশ্ন, চয়ের দাগে হানাহানি করে কেউ নিল ভরে, উক্ত লাইনটির পূর্ববর্তী ও পরবর্তী লাইনগুলি হলো, এখানে 4টে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে কানাকড়ি নিয়ে কত টানাটানি, কেউ গেল খালি ফিরে, ঠিক আছে, এটা হচ্ছে পূর্ববর্তী আর পরবর্তী লাইন। নেক্সট পরের প্রশ্ন দেখো 6এর দাগে। তো তোমাদের এখানে 6টি প্রশ্ন দেওয়া থাকবে, কিছু এক্সট্রা প্রশ্ন আমরা এখানে দিয়ে রাখছি, তোমরা সমস্ত প্রশ্নগুলি কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। দেখো এখানে দেওয়া আছে ক্লান্ত থেকে ক্লান্তি, ঠিক আছে, ক্লান্ত আর ক্লান্তি পরস্পর পদ দুটি হলো যথাক্রমে বিশেষণ বিশেষ্য, বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষণ না বিশেষ্য বিশেষণ। তো ক্লান্ত আর ক্লান্তি এটা হচ্ছে পরস্পর বিশেষণ আর বিশেষ্য, অর্থাৎ ক্লান্ত এটা হচ্ছে বিশেষণ আর ক্লান্তি হচ্ছে বিশেষ্য। বর্গীয় দাগে দ্বারা, কর্তৃক, ব্যতীত, এগুলি হলো সংস্কৃত উপসর্গ, সংস্কৃত অনুসর্গ, বিদেশি অনুসর্গ, বিদেশি উপসর্গ। তো দ্বারা, কর্তৃক, ব্যতীত এগুলো হচ্ছে সংস্কৃত অনুসর্গ। ঝয়ের দাগে জল দেওয়া হলো বাক্যটির রেখাঙ্কিত পদটি হবে সমাপিকা, অসমাপিকা, অকর্মক না সকর্মক, এটা হচ্ছে সকর্মক। এরপর হচ্ছে ইঙ্গর দাগে শুদ্ধ বানানটি হলো, এখানে বিলক্ষণের 4টি বানান দেওয়া আছে, সঠিক বানান হচ্ছে বয়রসিকা ল, কয় মূর্ধন্য শয়ে মূর্ধন্য বিলক্ষণ, ঠিক আছে। দেখে অনুসর্গটি হলো পড়া, কর্তৃক না কুকর্ম, এখানে অনুসর্গ হচ্ছে কর্তৃক। গ্রাম শব্দের পদান্তর হলো গ্রামীণ, গ্রাম্য না গ্রামীণ, উত্তর হবে গ্রাম্য, এটা হচ্ছে গ্রাম শব্দের পদান্তর। 2 নম্বর দেখার প্রশ্ন, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দেওয়া, যে কোনো 6টি লিখতে হবে এখান থেকে, প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দেখা হচ্ছে চিত্রগ্রীব গল্পের কথকের আর এক বন্ধুর নাম কি ছিল, তো উত্তর লিখবে চিত্রগ্রীব গল্পের কথকের আর এক বন্ধুর নাম ছিল চিত্রগ্রীব, ঠিক আছে। আর প্রথম বন্ধু কে ছিল করি বা একটি হাতি। পরের দাগে কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ বুঝিয়ে দাও। তো কবির মনে হয়েছে পিঁপড়ের গতিবিধি তার পূর্ব পরিচিত, অর্থাৎ আগে থেকে তিনি চেনেন তার গতিবিধি, বুঝতে পারেন আর কি, তাই তিনি একথা বলেছেন। গয়ের দাগে মানভূম জেলায় কোন 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 আদিবাসী গোষ্ঠীর বাস, তো মানভূম জেলায় সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওঁরাও, খেড়িয়া, শবর, কোল ও বীরহর আদিবাসী গোষ্ঠীর বাস।
ঘয়ের দাগে কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? 10-12টি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? উত্তর লিখবে সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। ছয়ের দাগে বসুধরা ব্রত কোন ঋতুতে পালন করা হয়? বসুধরা ব্রত গ্রীষ্ম ঋতুতে পালন করা হয়। ঠিক আছে। ছয়ের দাগে চিত্রগ্রীবের বাবা কে ছিলেন? তো চিত্রগ্রীবের বাবা ছিলেন এক গেরোবাজ। পরের প্রশ্ন হচ্ছে বর্গীয় দাগে এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? উত্তর লিখবে এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক যাচ্ছিলেন হুড্রুর দিকে। এরপর ঝয়ের দাগে উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও। যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থ আংশিক বা পুরোপুরিভাবে বদলে দেয় তাকে উপসর্গ বলে, যেমন হচ্ছে প্র, পড়া, পড়ি, নির ইত্যাদি। ইঙ্গুর দাগে কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? তো কাকেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টিতে। এরপর হচ্ছে টয়ের দাগে হজ বড়ল এর বর্ণিত ব্যাকরণ সিং এর ডিগ্রি কি? তো হজ বড়ল এর বর্ণিত ব্যাকরণ সিং এর ডিগ্রি হচ্ছে খাদ্য বিশারদ। ওকে। নেক্সট প্রশ্ন দেখো, টয়ের দাগে লরিটা কোথায় যাচ্ছিল? উত্তর লিখবে লরিটা রাঁচির দিকে যাচ্ছিল। হিজিবিজ বীজকে উত্তর হচ্ছে একটি অদ্ভুত জন্তু। নেক্সট, কাকের বিজ্ঞাপনে কি লেখা ছিল? তো কাকের বিজ্ঞাপনে লেখা ছিল হিসাবি ও বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য সম্পন্ন করা হয়। ঠিক আছে, এটা লেখা ছিল। পরের প্রশ্ন 3 নম্বর দাগে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 তারিখে 9 নম্বর দেওয়া আছে। পরের দাগে হচ্ছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বুঝিয়েছেন? তো প্রথমে কি বলা হয়েছে না কোন প্রসঙ্গে কবি এই পংক্তিটি লিখেছেন। তো আমরা উত্তর লিখছি হাট কবিতায় কবি এই পৃথিবীকে একটি নাট্য মঞ্চ বলে কল্পনা করেছেন। পৃথিবীর রূপ রঙ্গমঞ্চে আমরা জন্মাই আবার মৃত্যুবরণ করি, সুতরাং মানব জীবনের জন্ম মৃত্যুর উল্লেখ করে কবি চিরকাল একই খেলার কথা বলেছেন। কবি এখানে খেলা বলতে মানুষের জন্ম ও মৃত্যুর কথা উল্লেখ করেছেন। মানুষের জন্মকে আসা এবং মৃত্যুকে যাওয়ার সঙ্গে তুলনা করে এই কথা বলা হয়েছে। চিরকাল চলার অর্থ হলো জীবনের গতিময়তা যা নিরবচ্ছিন্নভাবে সর্বদা চলতে থাকে। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন থেকেই মানুষের জন্ম এবং মৃত্যু ঘটে চলেছে। এটি একটা চলমান ধারা ও সনাতন বিরামহীন। কবি এই মৃত্যুবরণ নিরবচ্ছিন্ন প্রবাহমানতাকে চিরকাল চলার কথা কবি এই জন্ম মৃত্যুর নিরবচ্ছিন্ন প্রবাহমানতাকে চিরকাল চলার কথা বলেছেন। ঠিক আছে। এরপর খয়ের দাগে হাটে রাত্রি নামলে কি কি থাকে? উত্তর লিখবে যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় 10-12টি গ্রামের মাঝখানে অবস্থিত হাটে দলছুট একটি কাকের ডাকে অন্ধকার নেমে আসে। পাশ থেকে বয়ে আসা নদীর বাতাস হাটের পাশের পাকুড় গাছে লেগে শিহরণ জাগানো শব্দ তোলে। দোচালাগুলি একে একে বন্ধ হয়ে যায়। বাঁশের ফোকরে হাওয়া ঢুকে যে ধ্বনি তরঙ্গ জেগে ওঠে তা শুনলে হাড় হিম হওয়ার উপক্রম হয়। এরপর গয়ের দাগে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, ধান কাটার পরের দৃশ্য বর্ণনা করো। আমরা লিখছি মরশুমের দিনে গদ্যাংশে ধান কাটার পর মাঠে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে মাটির শুকনো ও কঙ্কালসার চেহারা। আলগুলি বুকের পাঁদরের মতো হয়ে যায়। সূর্যের দিকে তাকানো যায় না। বেলা বাড়তেই মাটি গরম হয়ে ওঠে। মাঠের চাষিরা তাড়াতাড়ি বাড়ি চলে আসে। পুকুর, খাল, বিল, নদী সব শুকিয়ে যায়। কোথাও জল থাকে না। গাছের পাতা শুকিয়ে যায়। আগুনের ঝলকায় শুধু চারিদিকে করুণ অবস্থা বা করুণ দৃশ্য। ঠিক আছে। এরপর ঘরের দাগে হচ্ছে মাটির ঘরে দেওয়াল চিত্র রচনা অনুসারে দেওয়াল চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। তোমরা লিখছি কালী পূজা বা অমাবস্যা তিথিতে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা গৃহ অলঙ্কার করে থাকে। মাটির দেওয়ালে রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, ত্রিভুজ এবং চতুষ্কোণ বানিয়ে নকশা করা হয়। সাধারণত ঘরের চারিদিকে থাকা মূল বেদিটিকে তারা কালো রং করে। তার সমান্তরালেই চওড়া গেরুয়া একটি রেখা টেনে তার উপর কিছু ছাড় দিয়ে আরেকটি কালো রেখা টানে। এর উপর সাদা আকাশি গেরুয়া হলুদ রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি তৈরি হয়। উমর দাগে হচ্ছে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? আমরা উত্তর লিখছি আমরা সকলে জন্মগ্রহণ করার পর নির্দিষ্ট সময়ের অবসানে এই পৃথিবী থেকে বিদায় নিই এবং অর্থাৎ মৃত্যু মুখে পতিত হয়। এই দুদিনের ঘর কথার মাধ্যমে কবি আমাদের জীবনের ক্ষণস্থায়িত্বকে বুঝিয়েছেন। আমাদের এই দুদিনের ঘরে পিঁপড়ে সকলকে ভালোবাসার বাঁধনে আদর করে ঘিরে রাখে।
ছয়ের দেখা হচ্ছে গাছটাকে আর 2 হাত ভিতরে লাগালে ভালো হতো, কত ভালো হতো। ঠিক আছে, কোন গাছ, কোন বক্তার, কেন বক্তার এমন মনে হয়েছে। তো এখানে আম গাছের কথা বলা হয়েছে। এরপর আমরা লিখছি বক্তার এমন মনে হওয়ার অনেকগুলি কারণ আছে। গাছ যখন বড় হবে তখন তার ডালপালা বাড়ির পাঁচিল অতিক্রম করে বাইরে চলে যাবে, তখন বাইরের ডালে হওয়া আম পাড়ার ছেলেরা সব পেরে নেবে, ফলে বাইরের প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হবার সম্ভাবনা বাড়বে। এরপর ছয়ের দেখা হচ্ছে উধু আর বুধুর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। তো উধু আর বুধু হচ্ছে 2 ভাই, গাছের ফোকরে তারা বসবাস করে। 2 ভাইতে রোজই মারপিট হয়। খানিকক্ষণ মারামারির পর পোটলা শুদ্ধ বুধো উঠে দাঁড়িয়ে দাঁত কড়মড় করে বলে, তবে রে স্টুপিড উধো। সঙ্গে সঙ্গে উধো হুঙ্কার দেয়, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। যেন নারদে নারদে যুদ্ধ হয়, ঝটাপট খটাখট দমাদম ধপাধপ আওয়াজ করে মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপায়, আর বুধো ছটপট করে তার টাকে হাত বুলিয়ে দেয়। সবশেষে 2 ভাই কান্না জুড়ে দেয়, কাঁদতে কাঁদতে একজন অপরজনের গলা জড়িয়ে ধরে কোলাকুলি করে। ঠিক আছে, তো নেক্সট দেখো 4 নম্বরে দেখো কম বেশি 100টি শব্দে অনুচ্ছেদ রচনা করো, যে কোনো একটা লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। প্রথমে দেওয়া আছে ঋতুরাজ বসন্ত, এরপর স্বামী বিবেকানন্দ, এবং গয়ের দেখা হচ্ছে গ্রীষ্মের একটি দুপুর। যে কোনো একটি বিষয়ে তোমাদের একটি এখানে অনুচ্ছেদ রচনা লিখতে বলা হয়েছে। তো দেখো প্রথমে আমরা ঋতুরাজ বসন্ত সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লিখছি। বসন্তকালের সৌন্দর্য এবং শোভা আমাদের মনকে হরণ করে। ঋতুদের রাজা বসন্ত, তাই এই কালকে বলা হয় ঋতুরাজ। বাংলার ঋতুচক্রের সবচেয়ে শেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন চৈত্র এই 2 মাস নিয়ে বসন্তকাল। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া, প্রাকৃতিক দৃশ্য সকলের প্রাণে আনে আনন্দের শিহরণ। পাতাঝরা গাছগুলিতে নতুন পাতা জন্মায়, আম গাছ মুকুলে ভরে যায়। ওকে, বসন্তের বাতাস দক্ষিণ দিক থেকে বইতে থাকে, এই বাতাস মন উদাস করে দেয়। ঠিক আছে, এটা আমরা ঋতুরাজ বসন্ত কাল সম্পর্কে লিখলাম। এরপর স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা লিখছি একটা রচনা। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়া নাম ছিল বীরেশ্বর, আর সবাই ডাকত বিলে নামে। বাল্যকাল থেকে বিলে ছিল দুরন্ত এবং সাহসী, সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। তার নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণ দেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত ভাববার কথা, প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি তাঁর বিখ্যাত গ্রন্থ। তাঁর বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এখনও। 1902 খ্রিস্টাব্দে 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। ঠিক আছে, এইভাবে আমরা এই রচনাটিকে লিখলাম। ওকে, তো দেখো এটা ছিল তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের বাংলা বিষয়ের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। ঠিক আছে, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।